এফএমসিজি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ডাবর ইন্ডিয়া লিমিটেড। ডাবর ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 494 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 87,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20.2%, আর ওই রিটার্ন অন ইকুইটি আছে 17.0%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 2482 কোটি, তারপরে সেটা গ্রো করে 3178, তারপরে হচ্ছে 3995, 4671, 5530, পরপর কিন্তু গ্রো করলো। তারপরে হচ্ছে একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 5455, তারপরে আবার গ্রো করে 6429, তারপরে 7487, তারপরে হচ্ছে 8205, পরপর কিন্তু গ্রো করলো। 8205-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা 8796, তারপরে হচ্ছে 9689, 10623, তারপরে 10781। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের আমরা চলে যাচ্ছি লং টার্ম বোরিংয়ে। লং টার্ম বোরিংয়ে কী আছে, 260, তারপরে সেটা কমে গিয়ে 211, তারপরে আবার বেড়ে 342, তারপরে আবার বেড়ে 470, তারপরে আবার কমে 364, তারপরে আবার কমে 26, তারপরে আবার বেড়ে 163, তারপরে আবার কমে 1, তারপরে আবার বেড়ে 200 বলতে পারেন। 250-র পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আবার বেড়ে 299, তারপরে 536, পরপর বাড়লো, তারপরে আবার কমে 304, তারপরে আবার কমে 268। তার লং টার্ম বোরিং মোটামুটি সেই অর্থে কমই রয়েছে, এটুকুনি বলতে পারি। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিংয়ে। তো চলে আসলাম শর্ট টার্ম বোরিং, 448, 523, 450, 440, 464, 498, 304, 349, তারপরে 617। 617-র পরে যেটা আমরা পাচ্ছি 700, 622, 426, 808। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং হচ্ছে 268 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, 519, 276, 220, 305, 306, 328, 811, 1329, 570। 570-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 326, 666, 578, আর হচ্ছে 646। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে আমরা, যেহেতু কোম্পানিটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিকঠাকই রয়েছে, 650 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর কোম্পানির হচ্ছে শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার জানি, ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 808 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিং কমই রয়েছে 268 কোটির রেঞ্জে, এইটুখানি বলতে পারি লং টার্ম বোরিং। আর মোটামুটি রিজার্ভটা কিন্তু ভালোই রয়েছে বলতে পারি, 10,781 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে বলতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে, 916 গ্রো করে 1068, তারপরে 1254, তারপরে 1280, 1358 পরপর গ্রো করলো, 1446 পরপর গ্রো করলো, তারপরে 1448 স্লাইটলি জাম্প,
বা ফ্ল্যাটিস টাইপের বলতে পারেন। তারপরে হচ্ছে আবার গ্রো করলো, গ্রো করে হচ্ছে 1695, তারপরে হচ্ছে 1742, পরপর কিন্তু গ্রো করলো। তারপরে হচ্ছে স্লাইটলি একটা ডাউন পারফরমেন্স করে 1701, 1701-এর পরে তারপরে কিন্তু আবার জাম্প করে 1811, পরপর আবার জাম্প করলো। তারপরে হচ্ছে আবার একটা ডাউন পারফরমেন্স করে 1740, তারপরে কিন্তু আবার জাম্প করে 1782। তাহলে নেট প্রফিটের মধ্যেও কিন্তু আমরা কী পাচ্ছি, কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস হচ্ছে গ্রোথ পাচ্ছি। শুধু দু একটা জায়গায় কনসিস্টেন্সি শুধু ব্রেক করেছে, নাহলে কিন্তু ওভারঅল নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি। তো ওভারঅল আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকেও আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন পাচ্ছি প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার 66.22%, এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 10.88%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 17.29%, গভর্নমেন্ট রয়েছে না থাকার মতন 0.10%, আর পাবলিক 5.48%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে পিয়ার্স সেগমেন্টে। তো এফএমসিজি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু ডাবর ইন্ডিয়া লিমিটেড কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে, এটুখানি মাথায় রাখবে। তো ওভারঅল আমরা যে ফান্ডামেন্টালস থেকে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটা কিন্তু একটা বলতে পারি যে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি এফএমসিজি সেক্টরে, যে মার্কেট ক্যাপ অনুযায়ী এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।